স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রিফাত আসনুভা। এবার জানাবো খবরে বিস্তারিত। ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে কথা বলছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দিতে পারে না, নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না, তারা একটি সন্ত্রাসী দল। ইতিমধ্যেই সরকার তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এদের হাতে কত মায়ের বুক খালি হয়েছে, এক আবরার ফাহেদ নয়, এরকম আবরার ফাহাদের মতো কত লোক, কত ছাত্রকে, আমাদের কলিজার টুকরাকে তারা নির্মমভাবে হত্যা করেছে। এরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্ত্রাগারে পরিণত করেছিল, মদের বোতল আর অস্ত্র দিয়ে ভরে রেখেছিল, গণরুম তৈরি করে নির্যাতন চালাতো, নামাজি ছাত্রদেরকে নামাজে দেখলেই শিবির ট্যাগ দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ত। আবরার ফায়াদের দুটি দোষ ছিল, একটি ছিল সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল, আরেকটি হলো সে নামাজ পড়ত। এই দুটি তাদের কাছে অসহনীয় ছিল, এই জন্য নির্মমভাবে তাকে পিটিয়ে তার জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হলো। এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট নয়, সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে চর দখলের মতো তার দখল করে নিয়েছে। এমনকি আমাদের মেয়েদের, কমলমতি মেয়েদের বিদ্যাপীঠগুলাকেও তারা কলুষিত করেছিল। এই কথাগুলা বলতে হৃদয় ভেঙে যায়, লজ্জায় মাথা নত হয়ে আসে। এই জন্য এই কথাগুলা, এই চিৎকারগুলা দিতে পারি না, বলতে পারি না। কেমন অত্যাচার আমাদের মেয়েদের উপর করা হয়েছে। সম্মানিত ভাইরা, এরা তো এদেশেরই মানুষ ছিল, কেন তাদের এত ক্ষোভ এই দেশ এবং জাতির উপর, বিশেষ করে ছাত্র সমাজের উপর? কারণ সব দেশে, সব সমাজে যুবক এবং ছাত্ররা সবসময় তাকে অন্যায়, দুঃশাসন এবং নির্যাতনের বিরুদ্ধে। মাথায় জাতীয় পতাকা বেঁধে ন্যায় ভিত্তিক বাংলাদেশ করার প্রত্যয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হচ্ছে তরুণ প্রজন্ম। বিকেলে মার্চ ফর ইউনিটি সমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আয়োজনে যোগ দিতে সকাল 7টা থেকে শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিতে থাকেন শিক্ষার্থীরা। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দুদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হয়। এরই মধ্যে সোমবার হঠাৎ এই ঘোষণাপত্রে বিষয়টির দায়িত্ব নেয় সরকার। পরে প্রেক্ষাপট বিবেচনায় রাত 1:45 দিকে রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়, মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী আরিফুল ইসলাম এবং ইকবাল অনিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রথমে যেতে চাই আরিফুল ইসলাম, আপনার কাছে একটু যেতে চাচ্ছি, শহীদ মিনারে কি দেখছেন? আপনার তরুণ প্রজন্মের অংশগ্রহণ কেমন দেখছেন? কি অবস্থা সেখানে? নিশ্চয়ই তাসনুভা, আপনি যে প্রশ্নটি করেছেন শেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে জমায়েতের যে বিষয়টা, অংশগ্রহণ যে বিষয়টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন সাধারণ শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু জমায়েত হতে শুরু করেছেন। ইতিমধ্যেই পুরো কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কিন্তু আসলে ভরে গেছে বলা যায়। তো সেক্ষেত্রে এখানে শুধু সাধারণ শিক্ষার্থী নয়, পাশাপাশি রয়েছে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের পরিবার, এর পাশাপাশি আহত যারা হয়েছেন তারাও কিন্তু এখানে অংশ নিয়েছেন বা উপস্থিত হয়েছেন। আর সেক্ষেত্রে এখানকার যারা কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, তারা মূলত আগামী সরকার যেই আসুক না কেন, দেশ গড়ার কাজে, দেশ গড়বে কিভাবে, বৈষম্য বিহীন দেশ গড়তে হবে, এছাড়াও দুর্নীতিমুক্ত, এই সমস্ত বিষয় কিন্তু উঠে আসার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, আমি দু একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু বলবেন যে আজকের অনুষ্ঠানের বিষয়টা যদি একটু বলতেন, যে আপনারা কি চাচ্ছেন, আগামী দেশটা আপনারা কিভাবে দেখতে চাচ্ছেন? আমরা আগামী দেশটাকে চাচ্ছি সুন্দরভাবে গড়ে তুলতে, যেন কোনো রকমের কোনো বৈষম্য না থাকে। সব বিষয়ে তো সবসময় বৈষম্যই দেখে আসছি, আর এখনো কিছু কিছু সময় বৈষম্য দেখতে পাচ্ছি, যার জন্য আমরা চাচ্ছি এই আন্দোলনের মাধ্যমে বা এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আবার আমরা বৈষম্যটাকে দূর করে ফেলতে পারি। অসংখ্য ধন্যবাদ। আপনি একটু বলবেন যে আপনারা কি এই কর্মসূচি থেকে কি ধরনের ঘোষণা আসতে পারে বা কি ধরনের প্রস্তুতি আছে আপনাদের দেশ গড়ার কাজে, আপনারা কতটা সহায়তা করবেন?
আমরা সম্পূর্ণ আমাদের যতটা সম্ভব যতটা পারবো আমরা সম্পূর্ণ সহযোগিতা করব, আমরা সব সময় পাশে থাকব। কিন্তু আসলে সিদ্ধান্ত তো আমরা নিই না, সিদ্ধান্ত নিবে অন্তর্বর্তীকালীন সরকার বা পরবর্তী যে সরকার আসবে তিনি। তো তার সতর্ক হতে হবে, সে কি পদক্ষেপ নিচ্ছে সেটা দেখতে হবে। আর জনগণের যে চাহিদাগুলো, জনগণ যা বলবে সেগুলো একটু বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত যেন তিনি নেন, সেটাই আমরা চাই সবসময়। অসংখ্য ধন্যবাদ। তাসনুবা শুনছিলেন তাদের মুখ থেকে যে তারা আসলে আগামী দেশটাকে কিভাবে দেখতে চান সেই বিষয়টি। এছাড়াও যেহেতু বেলা 3টায়, দুপুর 3টায় এই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা, সেটা এখন পর্যন্ত কিন্তু অনেকটা সময় বাকি আছে। তো দেখতে হবে আসলে জমায়েতের সংখ্যাটা। তো এই ছিল আসলে এখান থেকে আমার কাছে সবশেষ। শহীদ মিনারের পূর্ব প্রান্তে আছে আমাদের সহকর্মী ইকবাল অনিক, যাবো তার কাছ থেকে নতুন কোনো তথ্য আছে কিনা তার কাছে আমরা জানতে চাই। ইকবাল। তো শুনছিলেন এতক্ষণ আমাদের সহকর্মী আরিফুল ইসলাম ছিলেন আরেক প্রান্তে জাতীয় শহীদ মিনারের। তো আমি আছি আরেক প্রান্তে। এই মুহূর্তে যদি বলা যায় যে সকাল থেকে কিন্তু রাজধানী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির যে নেতাকর্মী এবং কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু শহীদ মিনার এলাকায় জড়ো হচ্ছেন। এবং এই মুহূর্তে শহীদ মিনার এলাকার এই প্রান্তের অবস্থা যদি দেখাই, যারা বিভিন্ন দেশের প্রান্ত থেকে এসেছেন তারা কিন্তু বিভিন্ন স্থানে আছেন, কেউ বসে পড়েছেন। যেহেতু এই সমাবেশটি বেলা 3টা নাগাদ শুরু হবে, সেই কারণে এখন তারা বিভিন্ন জায়গায় বসছেন এবং বসে তারা তাদের অবস্থান নিয়েছেন। এবং তারা এখানে তাদের সঙ্গে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে জুলাই আগস্টে যে কোনো অভ্যুত্থানে আহত নিহত যে ব্যক্তিরা হয়েছেন তাদের হত্যাকাণ্ডের প্রকৃত বিচারের দাবি জানিয়েছেন। এবং এই যে 72-এর যে সংবিধান রয়েছে সেখানে অনেকগুলো ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেগুলো বাদ দিয়ে নতুন করে জুলাই অভ্যুত্থানের একটা নতুন করে সংবিধান ঘোষণা করতে দাবি করছেন তারা। আর আজকে কিন্তু জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র প্রণয়ন করার কথা ছিল সেটি কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে যে আমাদের বর্তমান অভ্যন্তরীণকালীন সরকার প্রধান রয়েছেন তিনি কিন্তু কিছুদিনের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে তারপর এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেই ঘোষণাপত্রটি সেটি কিন্তু কয়েকদিনের মধ্যেই কিন্তু ঘোষণা করবেন। তো এই মুহূর্তে কিন্তু সার্বিক যে পরিস্থিতি যেহেতু উৎসবের মতো একটি পরিণত হয়েছে, যে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা এসেছেন তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন। এবং জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তারা সেই শহীদ পরিবার বা আহতদের পরিবাররাও কিন্তু এই শহীদ মিনারে অবস্থান করছেন। বিকেল 3টা নাগাদ এই সমাবেশটি শুরু হবে। সমাবেশটি শুরু হলে যে এই যে আজকের যে দিক নির্দেশনা, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা রয়েছেন তারা দিক নির্দেশনা দিবেন যে কবে নাগাদ এই জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটি সরকারের পাঠ দেবেন। এবং তারাও কিন্তু এখানে কিন্তু অনেক দিক নির্দেশনাও তুলে ধরবেন এবং কি কি থাকতে পারে সেই ঘোষণাপত্রে সেটিও তুলে ধরবেন। তো এই ছিল শহীদ মিনার এলাকা থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। রিফাত। জি ইকবাল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। নতুন বছরে বাংলাদেশে একটি রূপান্তরমূলক অধ্যায়ের সূচনা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া শুভেচ্ছা বার্তায় জনগণের প্রতি এই আহ্বান জানান তিনি। দেশবাসীকে দেয়া এই বার্তায় গণতন্ত্রের অগ্রযাত্রায় নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সমতা, মর্যাদা ও ন্যায়ের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তারেক রহমান। গণতন্ত্র পুনরুদ্ধার ও সুসংহতের পাশাপাশি অর্থনীতি ও রাজনৈতিক উন্নয়নে সবার ঐক্যবদ্ধ অংশগ্রহণ নিশ্চিতের বার্তাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইংরেজি নববর্ষ উপলক্ষে 31st নাইট কোনো আতশবাজি, পটকা না ফোটানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানা। আনন্দের নামে ক্ষতিকর এই কাজকে নিরুৎসাহিত করার জন্যই সন্ধ্যার পর থেকে ভ্রাম্যমাণ আদালত চলবে। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিরূপ পরিস্থিতি এড়াতে ইংরেজি নববর্ষ উপলক্ষে 31st নাইটে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর এ ধরনের বিধি বহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয়। রাতে যেন আতশবাজি, পটকা এগুলো ফোটানো না হয়, শব্দ দূষণ না করা হয় এবং পাখিকুল, প্রাণীকুলের এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অত্যন্ত উচ্চ শব্দ সৃষ্টি করা না হয় সে ব্যাপারে যেন একটা আবেদন রাখেন। আমরা আগেও বলেছি, আজকেও বলছি যে আজকে সন্ধ্যার পর থেকে পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোর্ট পরিচালনা করবে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।